আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের ইতিহাসের এমসিকিউ প্রশ্ন ও উত্তর, ক্লাস 1। 10টি প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? প্রথমত কৌশাম্বী, দ্বিতীয় অযোধ্যা, 3 নম্বরে মহেঞ্জোদড়ো, 4 মথুরা। যে সিন্ধু সভ্যতাটা ছিল, ঠিক আছে, সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছিল এটা সিন্ধু সভ্যতা বলছে। এই সিন্ধু সভ্যতার প্রায় 1500টা কেন্দ্র ছিল, 1500টা কেন্দ্র ছিল এবং 300টা নগর ছিল। এই 300টার মধ্যে দুটো সব থেকে উল্লেখযোগ্য ছিল, একটা ছিল হরপ্পা আর একটা ছিল মহেঞ্জোদড়ো। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে মহেঞ্জোদড়ো। তাহলে সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল? এই মহেঞ্জোদড়ো ছিল। এই মহেঞ্জোদড়ো কোথার অর্থ হচ্ছে মৃত্যু স্তূপ। এই মহেঞ্জোদড়ো সাধারণত আবিষ্কার কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিল 1922 খ্রিস্টাব্দে। এটা কোথায় অবস্থিত? এটা পাকিস্তানে সিন্ধুর লারকানা অঞ্চলে অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটা ছিল? মহেঞ্জোদড়ো, উত্তর হবে। তারপরে নেক্সট, অশোকের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা ছিল? একটা ব্রাহ্মী, 2 খরষ্টি, 3 আরমাইক, দিয়ে উপর সবগুলি। অশোক যে লিপিটা ব্যবহার করত, মৌর্য সাম্রাজ্যের রাজা ছিল অশোক, তিনি যে ভাষাটা ব্যবহার করছিল কত খ্রিস্ট 269 বিসি থেকে 232 বিসি পর্যন্ত, ঠিক আছে। বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট বলা হয়, ইংরেজিতে বিফোর ক্রাইস্ট বলা হয় আর বাংলায় খ্রিস্টপূর্বাব্দ বলা হয়, ঠিক আছে। এই তখন যে ভাষাটা ছিল, ভাষাটা সাধারণত অনেকগুলো ছিল। প্রথমত ভারতের যে ভাষাটা ছিল, ভারতের মধ্যে ব্যবহার করতে প্রাকৃত ভাষা আর ব্রাহ্মী ভাষা, প্রাকৃত আর ব্রাহ্মী ভাষা, ঠিক আছে। আর এখানে পাকিস্তানটাতে আছে যেটা ব্যবহার করা হতো খরিষ্টি ভাষা, খরিষ্টি ভাষা ব্যবহার করতো। এবং আফগানিস্তানটা ছিল, যে আফগানিস্তানটা, এই আফগানিস্তানে গ্রিক ও আরমাইক ভাষা ব্যবহার করা হতো, ঠিক আছে। তাহলে কিছু ভারতের মধ্যে যে ভাষাগুলো ছিল কি ছিল, একটা ছিল ব্রাহ্মী আর কিছু প্রাকৃত ভাষা। সবগুলোই ভাষা আছে। ব্রাহ্মী আছে, ব্রাহ্মী ভারত ব্যবহার করেছিল। খারস্টি কোথায় করেছিল? আফগানিস্তানে, সরি পাকিস্তানে করেছিল। আর আরমাইক কোথায় করেছিল? গ্রিক আরমাইক, এটা আফগানিস্তানে করেছিল। তাহলে সব ভাষাগুলোই হবে, ঠিক আছে। অশোক তার শিলালিপিতে কোন কোন ভাষা ব্যবহার করেছিল? উপরে সবগুলোই ভাষা ব্যবহার করেছিল, ঠিক আছে। নেক্সট, কোন বেদে সবচেয়ে প্রাচীন? কোন বেদ সব থেকে চেয়ে প্রাচীন বেদ কোনটা? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ না অথর্ববেদ? সব থেকে প্রাচীন হলো সাধারণত ঋগ্বেদ। এই ঋগ্বেদটা লেখা হয়েছিল 1500 বিসি থেকে 1000 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দ বলে যাকে, আর ইংরেজিতে বলে বিফোর ক্রাইস্ট। এই লেখা হয়েছিল। সব থেকে প্রাচীন ছিল এই ঋগ্বেদের, ঠিক আছে। ঋগ্বেদের পরবর্তীকালে এটা যে লেখা হয়েছিল, যে বৈদিক যুগ ছিল না, বৈদিক যুগ বা আর্য সভ্যতা। বৈদিক যুগ বা আর্য সভ্যতা দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে। এই ঋগ বৈদিক যুগে যে লেখা হয়েছিল গ্রন্থটা, এই গ্রন্থটা তখন সেটাকে বলছি, তার জন্য এই যুগটাকে নাম দিয়েছিল কি? বৈদিক, ঋগ বৈদিক যুগ, ঠিক আছে। ঋগ বৈদিক যুগ নামকরণ হয়েছিল, ঠিক আছে। বেদটা রচনা হয়েছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি কি রচনা হয়েছিল? সামবেদ রচনা হয়েছিল, যজুর্বেদ হয়েছিল আর অথর্ববেদ। এই যে 3টে বেদ আছে না, পরবর্তীকালে এটা রচনা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে।
যেটা ছিল 1000 থেকে 600 খ্রিস্টাব্দ, 600 বিসিতে, 1000 থেকে 600 বিসি ওই খ্রিস্টপূর্বাব্দে এটা রচনা করা হয়েছিল। ঠিক আছে, এই প্রত্যেকটা বেদের আবার দুটা করে ভাগ আছে, চারটে করে ভাগ আছে, প্রত্যেকটা বেদের চারটে ভাগ আছে। কি কি আছে? প্রথমে যে ব্রাহ্মণ্য আছে, অরণ্যক আছে, উপনিষদ আছে, আর সংহিতা আছে। ঠিক আছে, প্রথমে সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক, উপনিষদ। এই উপনিষদ চারটে ভাগে ভাগ আছে, প্রত্যেকটা প্রত্যেকটা বেদেরই আবার চারটে করে ভাগ আছে। ঠিক আছে, তাহলে সব থেকে প্রাচীনতম বেদ হচ্ছে কোনটা? ঋগ্বেদ হচ্ছে সব থেকে ভারতের সব থেকে প্রাচীনতম বেদ। নেক্সট, এই যে মহাভারতের লেখক কে? বাল্মীকি, ব্যাসদেব, কৌটিল্য, না কালিদাস? মহাভারত কি এটা মহাকাব্য, যেটা রচনা করেছিল সাধারণত ব্যাসদেব। ওটা আসল ভালো নাম বলতে গেলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঠিক আছে, কিন্তু বাংলায় কে লিখেছিল? কাশিরাম দাস লিখেছিল, বাংলায় লিখেছিল। এই সংখ্যা কত রয়েছে মহাভারতের? মহাভারতের যে শ্লোকের সংখ্যা ছিল 1 লক্ষ, 1 লক্ষ শ্লোক ছিল। আর মন্ডল কোটা ছিল? 10টা মন্ডল ছিল। ঠিক আছে, 10টা মন্ডল ছিল, 1 লক্ষ শ্লোক ছিল। এটা রচনা করেছিল কে? ব্যাস দেব করেছিল। বাল্মীকি কি রচনা করেছিল? বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। ঠিক আছে, কৌটিল্য কি লিখেছিল? কৌটিল্য অস্ত্রশস্ত্র লিখেছিল। এই প্রথম চন্দ্রগুপ্ত যে মৌর্য আছে না, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার মন্ত্রী ছিল। ঠিক আছে, আর কালিদাস কি ছিল? কালিদাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে না, গুপ্ত সাম্রাজ্যের সম্রাট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিল কালিদাস। যে ওখানে যে 9জন ইয়া ছিল, 9জন পণ্ডিত ছিল, নবরত্ন বলা হয়তো, তার মধ্যে একজন ছিল কালিদাস। কালিদাস লিখেছিল কি? কত 3টা নাটক লিখেছিল। তার মধ্যে একটা হচ্ছে অভিজ্ঞতা সমুদ্রম, তারপরে দুইটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্র, আর একটা ইয়া ছিল মেঘদূত উপন্যাসটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে সব ছিল। মহাভারত কত কে লিখেছিল? ব্যাসদেব লিখেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্মাণ লাভ করেন? বুদ্ধ, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্মাণ লাভ করেছিল? কোথায় লাভ করেছিল? সারনাথে, না কুশীনগরে, না লুম্বিনীতে, না গোয়াতে? উত্তর কোথায় হবে? কুশীনগরে। কুশীনগরের উত্তর হবে। তো কুশীনগরে তিনি তার মহাপরিনির্বাণ মানে কোথায় মারা গেছিল। ঠিক আছে, মহাপরিনির্বাণ হচ্ছে মারা গেল। আর মহাবীর নিষ্কর্মণ মানে গৃহ ত্যাগ করেছিল। ঠিক আছে, আর যেহেতু এতে মহাপরিনির্মাণ নির্মাণ বলছে, তাই সেটার অর্থ হচ্ছে কি? কোথায় তিনি দেহ ত্যাগ করেছিল। দেহ ত্যাগ করেছিল কোথায়? ইয়াতে কুশীনগরে। কুশীনগরটা কোথায় আছে? উত্তরপ্রদেশ আছে। উত্তরপ্রদেশের কুশীনগরে কত খ্রিস্টাব্দে মরেছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বাব্দে, যখন তার বয়স কত ছিল? 80 বছর ছিল। বয়স 80 বছর ছিল। এই 80 বছর বয়সে উত্তরপ্রদেশে কুশীনগরে তিনি মারা যান। ঠিক আছে, আর তিনি কোথায় সারনাথে তিনি বৌদ্ধ ধর্ম প্রথম যে জ্ঞানটা লাভ করেছিল, সেই জ্ঞানটাকে সারনাথে 5জন তার পণ্ডিতের এখানে, 5জন তার শিষ্যর এখানে প্রথম কি ছিল? প্রচার করেছিল, জ্ঞানটা দিয়েছিল। ঠিক আছে, আর লুম্বিনীতে কি ছিল? এটা নেপালে অবস্থিত। এই যে লুম্বিনী, লুম্বিনী আছে নেপালে। এই নেপালে লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিল। আর গোয়াটা কি ছিল? কোথায় ছিল? বিহারে আছে, বিহারে। বিহারে। ঠিক আছে, এখানে তিনি কি করেছিল? এখানে জ্ঞান লাভ করেছিল। সেটা বোধি বৃক্ষ আছে না, একটা বোধি বৃক্ষ। ঠিক আছে, বোধি বৃক্ষ হচ্ছে বোধি, গোয়া, বৌদ্ধ গয়া বলছে। এখানে তিনি হচ্ছে জ্ঞান লাভ করেছিল। ঠিক আছে, একটা নিরঞ্জনা নদী আছে, এই নিরঞ্জনা নদীর লুম্বিনী গ্রামে তিনি হচ্ছে জ্ঞান লাভ করেছিল। ঠিক আছে, গোয়াতে। নেক্সট, কোন শাসক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? প্রথমত চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্ত, না কনিষ্ক? কোনটা উত্তর?
উত্তর কি হবে? অশোক হবে। ঠিক আছে। মৌর্য সম্রাট অশোক 269 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল, কিন্তু তারপরে 261 খ্রিস্টাব্দে যখন তিনি কলিঙ্গ আক্রমণ করছে, কলিঙ্গ তো কোথায় ছিল? এটা হচ্ছে উত্তর উড়িষ্যাটা, উড়িষ্যার অন্ধ্রপ্রদেশে বর্ডারে মাঝটাতে অবস্থিত আছে কলিঙ্গ। এই কলিঙ্গতে 261 সরি খ্রিস্টপূর্বাব্দে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক এই কলিঙ্গ আক্রমণ করেছিল। এই কলিঙ্গ আক্রমণ করার পরে তিনি সম্পূর্ণভাবে কলিঙ্গকে যুদ্ধ করার পর একদম শ্মশান করে দিয়েছিল, রক্তের বন্যা বয়ে দিয়েছিল এবং নারী পুরুষ ছোট বাচ্চা সবাইকে করেছিল কাটিয়ে দিয়েছিল। কাটার পরে হয়েছিল যে রক্তের যে বন্যা বয়ে গেছে সেটা দেখার পরে অশোক কি হয়েছিল, মানসিক দিক থেকে পরিবর্তন দেখা যায়। তিনি কি হয়েছে একটা ধর্ম গ্রহণ করে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম হিসাবে তিনি গ্রহণ করেন। ভারী ঘোষ থেকে তিনি ধর্ম ঘোষে পরিণত হন। ঠিক আছে। তিনি ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম তখন গ্রহণ করেছিল কলিঙ্গ যুদ্ধের পরে। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিল। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিল। সমুদ্রগুপ্ত কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিল। তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারত জয় করেছিল। তিনি গুপ্তদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ছিল। আর কনিষ্ক ছিল, কনিষ্ক ছিল আফগান পাকিস্তান আর আফগানিস্তান এটাতে পুরুষপুর আছে, পুরুষপুরের রাজা ছিল। এই কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল। কনিষ্কাব্দ বা শকাব্দ নামে একটা অব্দ চালু করেছিল। ঠিক আছে। তাহলে কোন শাসক হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? কি হোক উত্তর অশোক হবে। তিনি অশোক কি হয়েছে পরবর্তীকালে আবার দেববানা প্রিয়দর্শী হিসাবে পরিচিত ছিল এবং দেবতার প্রিয়। ওকে, নেক্সট। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? প্রথম কৌটিল্যের, পাণিনির, বরাহমির, কালিদাসের। কে লিখেছিল অর্থশাস্ত্রটা? অর্থশাস্ত্র উত্তর কি হবে? কৌটিল্য। কৌটিল্য বলা হয় বা একে বলে চাণক্য বলা হয় বা কি বলা হয় বিষ্ণুগুপ্ত। কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত ই কে ছিল? ইনি ছিলেন একজন তক্ষশিলা, জানেন তক্ষশিলা মহাবিহারা ছিল, সেই মহাবিহারের একজন পণ্ডিত ছিল। প্রথমে তক্ষশিলা মহাবিহারের একজন পণ্ডিত ছিল, পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল এই কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তিনি যে গ্রন্থটা লিখেছিল, যে রাজনৈতিক গ্রন্থটা, তার নাম ছিল অর্থশাস্ত্র ছিল। ঠিক আছে। এটা কি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক জানতে হলে অর্থশাস্ত্রটা কিছু বিশাল ইম্পর্টেন্ট একটা গ্রন্থ তার। ঠিক আছে। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটা কে লিখেছিল? কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কার মন্ত্রী ছিল? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের এই প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। পাণিনি কে ছিল? পাণিনি একজন ব্যাকরণবিদ ছিল। তিনি কি একটা গ্রন্থ লিখেছিল, তার নাম ছিল অষ্টাধ্যায় ছিল। বরাহমির কি ছিল? একজন জ্যোতির্বিদ ছিল। তিনি কি গুপ্ত যুগে একজন জ্যোতির্বিদ ছিল। তিনি লিখেছিল পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা। ঠিক আছে। আর কালিদাসটা বলেছিল আগেই অভিজ্ঞতা শকুন্তলা, তারপরে মালবিকা অভিযুক্ত। ঠিক আছে। আর হচ্ছে মেঘদূত কাব্যটা তিনি লিখেছিল কালিদাসে। নেক্সট। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শক রাজা, কে ছিল এই গুপ্ত এম্পায়ারটা প্রতিষ্ঠাতা কে ছিল? ওকে। এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ধরা হয় শ্রীগুপ্তকে, যেহেতু আমাদের অপশনে নাই, এটা বলে দিচ্ছি। প্রথমে কি প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? শ্রীগুপ্তকে। তারপরে ছিল কে? ঘটোৎকচ গুপ্ত। তারপরে যে ছিল 3 নম্বরে ছিল কে? প্রথম চন্দ্রগুপ্ত।
গুপ্ত সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? শ্রীগুপ্তকে বলা হয়। ঠিক আছে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যে গুপ্ত সাম্রাজ্য সম্পূর্ণভাবে সাজিয়েছিলেন এবং গুপ্ত সাম্রাজ্যের বিস্তার করেছিল, সাজিয়েছিল, ভালোভাবে বিস্তার করেছিল এবং সাজিয়েছিল, সেরকম হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে বসেছিল? 320 খ্রিস্টাব্দে একটা অব্দ প্রচলন করেছিল, তার নাম ছিল গুপ্তাব্দ। ঠিক আছে, এই গুপ্তাব্দ প্রচলন করে তিনি সিংহাসনে বসেছিল গুপ্ত সাম্রাজ্যে। ঠিক আছে, আর সমুদ্রগুপ্ত ছিল কি, এর পরবর্তী রাজা ছিল সমুদ্রগুপ্ত, তিনি উত্তর ভারতেও জয় করেছিল, উত্তর ভারত আর্যাবর্ত জয় করেছিল, আর দক্ষিণ ভারতে কিছু অংশ জয় করেছিল, সেটাকে হচ্ছে গ্রহ পরিবর্তন নীতি অনুসারে দান করে দিয়েছিল, রাজাকে দিয়ে দিয়েছিল টাকার বিনিময়ে, বার্ষিক টাকা বিনিময়। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল, চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এক সময় 9 জন সভাকবি ছিল, তার মধ্যে একজন কালিদাস ছিল। ঠিক আছে, আর শক রাজা তো বলেছি, শকরা এখানে ছিল, বিদেশ থেকে ইংরেজ থেকে আইছিল, শকরা আইছিল, বাস। ঠিক আছে, নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শাসকের সময় প্রতিষ্ঠিত হয়েছিল? যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শাসকের সময় প্রতিষ্ঠিত হয়? তো প্রথম চন্দ্রগুপ্ত, সরি, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, প্রথম কুমারগুপ্ত, কুমারগুপ্তের সময়, বা কন্দনগুপ্তের সময়। অ্যান্সার কি হবে? প্রথম কুমারগুপ্তের সময় বা প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এটি ছিল সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যেমন ভারতের মধ্যে সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। কিন্তু তার আগে কি ছিল, পাকিস্তানের যে আছে অবস্থিত, সেই হচ্ছে তক্ষশিলা মহাবিহারটা। ঠিক আছে, ওটি পাকিস্তানের মধ্যে ছিল, কিন্তু ভারতের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা দিয়ে হতো, কোন শিক্ষা দিয়েছে, যে বৌদ্ধ ধর্মের যে শাখা ছিল, একটা শাখা ছিল, তার নাম ছিল বজ্রযান শাখা। এই বজ্রযান শাখায় কি শিখানো হতো? ওই সে কি বলবো, বিভিন্ন ভূত তাড়ানো মন্ত্র আর কি, যাগযজ্ঞ। ঠিক আছে, এই সব সময় শিখে হয়েছে ব্রজযান শাখায়। ঠিক আছে, এই বিভিন্ন কালা জাদু, এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? পরবর্তীকালে যখন 1204 থেকে 6 খ্রিস্টাব্দ, সরি 1204 থেকে 5 খ্রিস্টাব্দে একজন তুর্কি, যার নাম ছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, তিনি আক্রমণ করেছিল, বাংলায় আক্রমণ করেছিল। তখন বাংলার রাজারা ছিল সেন বংশের রাজা লক্ষণ সেন। এই লক্ষণ সেনের সময় আক্রমণ করার পর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছিল। শুধু নালন্দা এলো, বিক্রমশিলা মহাবিহারও জ্বালিয়ে দিয়েছিল। জ্বালিয়ে দেওয়ার পরে এটা এখন নষ্ট করে দিয়েছে, সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তাই নির্মাণ কে করেছিল? প্রথম কুমারগুপ্ত করেছিল। আর হর্ষবর্ধন কি ছিল? হর্ষবর্ধন ছিল পুষ্যবতী বংশের রাজা ছিল, তিনি উত্তর ভারতটা দখল করেছিল, উত্তর ভারতে করেছিল কনৌজকে উত্তর ভারতের রাজধানী করেছিল, বা আর্যাবতের রাজধানী করেছিল হর্ষবর্ধন। ঠিক আছে, এক সকল উত্তর পথনাথ বলে উত্তর ভারতের প্রধান বলা হয়, বা উত্তর ভারতের, ঠিক আছে, উত্তর ভারতের স্বামী বলা হয়, পঞ্চ ভারতের অধিপতি বলা হয়। ঠিক আছে, আর চন্দ্রগুপ্ত মৌর্য তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, কৌটিল্যকে নিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, আর স্কন্দনগুপ্ত কি ছিল? স্কন্দনগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিল, একজন রাজা ছিল, তিনি কি ছিল, হুন আক্রমণ, বৈদেশিকদের যে হুন আক্রমণ করছিল, এই হুন আক্রমণ প্রতিরোধ করেছিল। তার জন্য হচ্ছে স্মিথ, একটা স্মিথ, তাকে কি ছিল, ভারত রক্ষাকারী বলেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের রাজ্য ভাষা কি ছিল? সংস্কৃত, পালি, তামিল, প্রাকৃত, কোনটা হবে? যেহেতু থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা ছিল, ঠিক আছে, কে ছিল? এই হর্ষবর্ধন ছিল। থানেশ্বর ছিল তখন, থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা ছিল, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা ছিল পুষ্যভূতি। এই থানেশ্বরের শ্রেষ্ঠ রাজা ছিল এই হর্ষবর্ধন। হর্ষবর্ধন কনৌজকে দখল করেছিল, এবং ভাষা ছিল, যেহেতু কি ছিল, একজন হিন্দু রাজা, হিন্দু রাজা। ঠিক আছে, সেহেতু এটা ভাষা কি ছিল, সংস্কৃত ছিল, সংস্কৃত। এখানে দুজন পণ্ডিতও আইছিল, কে কে ছিল? একজন হচ্ছে বানভট্ট আইছিল, বানভট্ট, আর একজন ছিল
হিয়ান সাং, চীন থেকে আইছিল হিয়ান সাং। ঠিক আছে, হিয়ান সাং কি লিখেছিল, সিইউ কি, ঠিক আছে, হিয়ান সাং সিইউ কি লিখেছিল, আর বানভট্ট কি লিখেছিল, হর্ষ চরিত লিখেছিল, ইয়ার জীবনী সম্পর্কে লিখেছিল। কিসে ভাষায় লিখেছিল, সংস্কৃত ভাষায় লিখেছিল। তাহলে কি হচ্ছে, রাজ্য ভাষা কি হবে, সংস্কৃত হবে। ঠিক আছে, পালি কি, পালি হচ্ছে বৌদ্ধ ধর্মের যে পণ্ডিত লোক ব্যবহার করতো, সেটা ভাষাটা ছিল পালি ভাষা ছিল। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের লোকগুলো ব্যবহার করতো। তামিল কোথাও ভাষা ছিল, তামিল দক্ষিণ ভারতে। ঠিক আছে, তামিল বিশেষ করে তামিলনাড়ুতে যে ভাষাটা ব্যবহার ছিল বর্তমানে, তামিল ভাষা বুঝে। প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষাতে কার ব্যবহার করতে, যৌনারা ব্যবহার করছে, জৈন ধর্মে। জৈন ধর্মের যে লোকগুলো ছিল তারা ব্যবহার করতে যে ভাষাটা, সেটি হচ্ছে প্রাকৃত ভাষা ব্যবহার করতে। ওকে, আর যেহেতু আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল বা মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনাদের পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।